আসসালামু আলাইকুম। আমি সানজিদ আহমেদ সোহানা, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, সোনারগাঁও ইউনিভার্সিটি। মেকানিক্স অফ সলিডস 1 এর প্রথম লেকচারে আমরা স্ট্রেস সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা স্ট্রেস এবং স্ট্রেন নিয়ে আরও কিছু আলোচনা করব। স্ট্রেন কি? স্ট্রেন হচ্ছে ইউনিট ডিফরমেশন। এটাকে সংক্ষিপ্ত ভাষায় বলা হয় যে ডিফরমেশন যতটুকু হবে তার ইউনিট, পার ইউনিটে যতটুকু ডিফরমেশন হয়। অর্থাৎ আমার এখানে স্ট্রেন কি, যে রেশিও টোটাল কতটুকু লেন্থ চেঞ্জ হয়েছে ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ। আমার ফোর্স অ্যাপ্লাইয়ের কারণে যতটুকু লেন্থ চেঞ্জ হয়েছে, যেমন এখানে আমি পি টেনশিয়াল ফোর্স অ্যাপ্লাই করেছি, তার ফলে আমার কতটুকু লেন্থ চেঞ্জ হয়েছে, আমার অরিজিনাল লেন্থ ছিল এল, এরপরে ডেল্টা পরিমাণ আমার লেন্থের চেঞ্জ হয়েছে। তাহলে আমরা অ্যাপসাইলন স্ট্রেন স্ট্রেন বোঝাচ্ছি আমার যতটুকু লেন্থ চেঞ্জ হয়েছে ডিভাইডেড বাই মূল লেন্থ, অরিজিনাল যে লেন্থটা ছিল সেটা। এরপরে আসি নর্মাল স্ট্রেন। নর্মাল স্ট্রেনকে আমরা নর্মাল ফোর্সের কারণে, ডিরেক্ট বা নর্মাল ফোর্সের কারণে যে লেন্থের চেঞ্জ হয়, ডিরেক্ট বা নর্মাল ফোর্স অ্যাপ্লাই করার কারণে যে লেন্থের চেঞ্জ হয় সেটাকে আমরা নর্মাল স্ট্রেন বলি। অর্থাৎ নর্মাল ফোর্স মানে কি, আমরা লম্ব বরাবর, এক্সিয়াল বরাবর যে লোডগুলো অ্যাপ্লাই করছি, যেমন এখানে টেনসাইল বা কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাই করার কারণে যে লেন্থের যে চেঞ্জ হয়, তার কারণে যে স্ট্রেন পাওয়া যায় সেটাকে বলছি আমরা নর্মাল স্ট্রেন। এবার আমরা আসি ইঞ্জিনিয়ারিং স্ট্রেস কি। ইঞ্জিনিয়ারিং স্ট্রেস হচ্ছে আমরা স্ট্রেস সম্পর্কে কি জানি? স্ট্রেস জানিচ্ছে হচ্ছে লোড পার ইউনিট এরিয়া, রেজিস্টিং ফোর্স ডিভাইডেড বাই পার ইউনিট এরিয়া। এখন ইঞ্জিনিয়ারিং স্ট্রেসের ক্ষেত্রে আমরা ফোর্স বাড়ার সাথে সাথে আমরা কি জানি, আমি যদি টেনসাইল ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি হবে, বস্তুটার লেন্থের চেঞ্জ হবে না? লেন্থ যদি চেঞ্জ হয় তাহলে ক্রস সেকশনাল এরিয়ারও তো চেঞ্জ হবে। ক্রস সেকশনাল এরিয়া কি তখন কমে যাবে? তো আমরা এই যে টেনশন অ্যাপ্লাই করার কারণে আমার এ তো প্রতি মুহূর্তেই চেঞ্জ হচ্ছে, কিন্তু আমরা যখন ইঞ্জিনিয়ারিং স্ট্রেস বের করছি এই ক্ষেত্রে আমরা ক্রস সেকশনাল এরিয়া, যেটা আমার অরিজিনাল এরিয়া ছিল, একদম ফোর্স অ্যাপ্লাই করার পূর্ব মুহূর্তে, ফোর্স অ্যাপ্লাই করার পূর্বে যে এরিয়াটা ছিল সেই অরিজিনাল এরিয়াটা দিয়ে যখন আমরা ভাগ করছি ফোর্সকে, তখন সেটাকে আমরা বলছি ইঞ্জিনিয়ারিং স্ট্রেস। নেক্সট আসে ট্রু স্ট্রেস কাকে বলে। এই যে এই দুইটা ছবি দেখলে আমরা বুঝতে পারবো, ফোর্স অ্যাপ্লাই করার আগ মুহূর্তে আমার লেন্থ ছিল এল নট এবং আমার এরিয়া ছিল এ নট। এরপর আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, তার ফলে বস্তুটার লেন্থ চেঞ্জ হলো, অর্থাৎ লেন্থে আমার কি আসলো, লেন্থটা বেড়ে গেল। এর ফলে কি হবে, আমার ক্রস সেকশনাল এরিয়ার পরিমাণটা কমে যাবে। এই যে আমার প্রতি মুহূর্তে যে ক্রস সেকশনাল এরিয়াটা কমছে, এই যে অ্যাকচুয়াল ক্রস সেকশনাল এরিয়া, ট্রু স্ট্রেস বলতে কি বোঝাচ্ছে, ফোর্স ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ক্রস সেকশনাল এরিয়া। অর্থাৎ আমরা যখন ফোর্স অ্যাপ্লাই করছি তখন যখন প্রতি মুহূর্তে যখন আমরা ফোর্সটা কাউন্ট করছি, স্ট্রেস কাউন্ট করব, ওই মুহূর্তে আমার যতটুকু ফোর্স রয়েছে ডিভাইডেড বাই ওই মুহূর্তে আমার ওই ম্যাটেরিয়ালের ক্রস সেকশনাল এরিয়া কত, সেটা দিয়ে যখন ভাগ করব তখন আমরা ট্রু স্ট্রেস পাবো। তাহলে ইঞ্জিনিয়ারিং স্ট্রেন কি? ইঞ্জিনিয়ারিং স্ট্রেন হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্রেসের কারণে লেন্থের যে চেঞ্জ হয়, আমরা যখন পার ইউনিট এরিয়ায় যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করছি তার ফলে যে লেন্থের চেঞ্জ হয় সেটাকে বলছি আমরা স্ট্রেন, ইঞ্জিনিয়ারিং স্ট্রেন। অর্থাৎ কি, চেঞ্জ ইন লেন্থ, অর্থাৎ লেন্থের যতটুকু চেঞ্জ হবে ডেল এল ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ অর্থাৎ এল নট। আর ট্রু স্ট্রেন কি, যে প্রতি মুহূর্তে ইনস্ট্যান্টেনিয়াস লেন্থ, ওই মুহূর্তের লেন্থ কতটুকু, মানে কতটুকু চেঞ্জ হলো ওই মুহূর্তে ডিভাইডেড বাই ওই মুহূর্তের লেন্থ কতটুকু, ওই মুহূর্তে ওই বস্তুটার লেন্থ কতটুকু হয়েছে, সেটাকে ট্রু স্ট্রেন বলে। এবার গজ লেন্থ কাকে বলে? গজ লেন্থ হচ্ছে ইট ইজ দ্য পোর্শন অফ দ্য টেস্ট স্পেসিমেন ওভার হুইচ ডিফরমেশন ইজ মেজার্ড। অর্থাৎ আমরা যদি এই ছবিটায় দেখি, এই ছবিটা দেখলে আমরা স্পষ্ট বুঝতে পারবো, আমরা যখন ফোর্স দুই দিকে ফোর্স দিয়ে টানছি, পি ফোর্সে টানছি, তখন কিন্তু আমার ডিফরমেশনটা মূলত এই অঞ্চলে ঘটছে, এই ম্যাটেরিয়ালটা শুধুমাত্র এই অঞ্চলে ঘটছে। ঠিক এই যে লেন্থটুকু আছে এই লেন্থটুকুকে বলা হয় হচ্ছে গজ লেন্থ। যতটুকু লেন্থ বরাবর আমার ডিফরমেশন ঘটবে তাকে আমরা বলছি গজ লেন্থ। এবার আসে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম কি। আমরা যদি ওয়াই অক্ষ বরাবর স্ট্রেস নেই এবং এক্স অক্ষ বরাবর যদি স্ট্রেন নেই, এবার একটি বস্তুতে লোড অ্যাপ্লাই করার ফলে তার যতটুকু স্ট্রেস আসছে এবং ওই মুহূর্তে যতটুকু স্ট্রেন আসছে, ওটা নিয়ে যদি একটা গ্রাফ অঙ্কন করি, অর্থাৎ এই বরাবর আমরা স্ট্রেস নিলাম, এক্স অক্ষ বরাবর স্ট্রেন নিলাম, লোড অ্যাপ্লাই করছি এবং ওই অনুযায়ী আমরা দেখছি এর স্ট্রেস স্ট্রেন কেমন আসছে। ঠিক আছে,
সেই অনুযায়ী আমরা কি করছি, একটা গ্রাফ অঙ্কন করলে সেটাকে বলা হয় স্ট্রেস স্ট্রেন গ্রাফ। এখন আমরা যদি আমাদের এক্সিয়াল লোড বাড়ানোর সাথে সাথে আমার কি হবে, টোটাল ইলংগেশন ওভার গজ লেন্থ ইজ মেজার্ড, অর্থাৎ ইলংগেশন আমরা ফোর্স বাড়াবো এবং ওই ফোর্স বাড়ানোর কারণে আমার ওই বস্তুটার যে লেন্থটা ছিল গজ লেন্থের কতটুকু ইলংগেশন হয়েছে, ওটা যদি মেজার করতে পারি তাহলে আমরা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আঁকতে পারবো। ঠিক আছে, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আমার বিভিন্ন ম্যাটেরিয়ালে বিভিন্ন ধরনের হয়। তো আমরা এই স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা আমরা প্রথমে আলোচনা করে দেখি। প্রথমে আমি ফোর্স বাড়াচ্ছি, একটা মুহূর্তে দেখা যাবে যে আমার স্ট্রেসও যেভাবে বাড়ছে স্ট্রেনও সেম প্রপোর্শনে বাড়ছে। একটা মুহূর্তে, এই মুহূর্ত পর্যন্ত এটাকে বলা হচ্ছে ইলাস্টিক লিমিট, এইটুকু পর্যন্তকে বলে ইলাস্টিক লিমিট। যদি আমি এই মুহূর্তে ফোর্স দেওয়া বন্ধ করি বস্তুটা আগের অবস্থায় ফিরে আসতে পারবে। ঠিক আছে, এরপরে আস্তে আস্তে দেখা যায় কি বস্তুটা, একটা মুহূর্তে দেখা যায় যে বস্তুটা ফোর্স নিচ্ছে না, বস্তুটা ফোর্স বাড়ছে না, অ্যাপ্লাইড ফোর্সের পরিমাণ বাড়ছে না, কিন্তু বস্তুটা স্ট্রেন বাড়ছে, অর্থাৎ ইলংগেশন হচ্ছে। বস্তুটাকে আমি ফোর্স অ্যাপ্লাই করছি, যে ফোর্স অ্যাপ্লাই করছে বস্তুটা ফোর্স নিচ্ছে না, কিন্তু বস্তুটা ইলংগেট করছে। এরপরে একটা মুহূর্ত ইলংগেট করার পরে মানে স্ট্রেস বাড়বে না, কিন্তু তার স্ট্রেন বাড়ছে। এরপরে দেখা যায় যে একটা কিছুক্ষণ পরে স্ট্রেনটা, আমার স্ট্রেস বাড়ার সাথে সাথে স্ট্রেনটা খুব ভালো মতোই বাড়ায় এবং স্ট্রেসটা একটা পয়েন্টে এসে আলটিমেট হয়। এই পয়েন্টের পরে দেখা যায় যে আস্তে আস্তে স্ট্রেসটা কমে যাচ্ছে। এই মুহূর্তে ঘটে হচ্ছে বস্তুর ন্যাকিং, যেটা আমরা পরবর্তীতে দেখব যে ন্যাকিংটা কি। এখন আমরা আসি যে এই যে স্ট্রেস স্ট্রেন গ্রাফের সাহায্যে আমরা বস্তুকে এই যে কতটুকু স্ট্রেন নিতে পারে বস্তু, তার উপরে নির্ভর করে, তার উপর ডিপেন্ড করে আমরা ম্যাটেরিয়ালকে দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ডাকটাইল ম্যাটেরিয়াল এবং আরেকটা হচ্ছে ব্রিটল ম্যাটেরিয়াল। এই বস্তুটার দিকে লক্ষ্য করেন যে এই বস্তুটা কিন্তু অনেক স্ট্রেন নিতে পারছে, ফোর্স অ্যাপ্লাইয়ের সাথে সাথে অনেকখানি স্ট্রেন নিতে পারছে। তার মানে কি এই বস্তুটার রিলেটিভলি বেশি স্ট্রেন নেওয়ার ক্ষমতা রয়েছে। যে সকল বস্তুটা রিলেটিভলি বেশি স্ট্রেন, অর্থাৎ হচ্ছে এটা সহজে ভাঙে না, যেমন স্টিলকে আমি ফোর্স দিলে অনেকক্ষণ পরে স্টিলটা ভাঙে, কিন্তু যদি আমি ব্রিককে ফোর্স দিই দেখা যাবে যে ব্রিকটা বেশি লেন্থ বরাবর বাড়ে না, ব্রিকটা লেন্থে তেমন চেঞ্জ হয় না, এটা ভেঙে যায়। এই যে তার এর মানে কি, সে স্ট্রেন নিতে পারছে না, ব্রিকটা স্ট্রেন নিতে পারছে না, এর জন্য ব্রিককে বলা হয় ব্রিটল ম্যাটেরিয়াল। অর্থাৎ ব্রিটল ম্যাটেরিয়াল কি, যেগুলো স্ট্রেন নেওয়ার ক্ষমতা খুব কম। এখানে এই যে ব্রিটল ম্যাটেরিয়ালটা দেখছি যে একটা আলটিমেট লিমিট পর্যন্ত গিয়ে অল্প একটু স্ট্রেন নিয়ে ব্রিটল ম্যাটেরিয়াল ভেঙে যায়। এরপর আসে প্রপোর্শন লিমিট কি। প্রপোর্শন লিমিট, এই যে বস্তুটা, এই যে ছবিটা দেখছি এই স্ট্রেস স্ট্রেন গ্রাফে, এই যে ও থেকে পি পয়েন্ট পর্যন্ত দেখেন যে স্ট্রেস বাড়ার সাথে সাথে স্ট্রেন কিন্তু একই প্রপোর্শনে বাড়ছে, একটা লিনিয়ার লাইন পাচ্ছি, এটাকে বলে প্রপোর্শন লিমিট। অর্থাৎ যে লিমিট পর্যন্ত, যে লাইন পর্যন্ত আমার স্ট্রেস বাড়ার সাথে সাথে স্ট্রেন বাড়ে তাকে বলা হচ্ছে প্রপোর্শনাল লিমিট। ঠিক আছে, এখন হুকস এই প্রপোর্শনাল লিমিট নিয়ে একটা ল বলেছিলেন। 1678 সালে রবার্ট হুক একটা এই লটা আবিষ্কার করেছিলেন। সেই লটাকে বলা হয় যে এই লটাকে হুকস ল বলে। হুকস লটা কি, যে প্রপোর্শনাল লিমিটের মধ্যে, উইদিন দ্য প্রপোর্শনাল লিমিট দ্য স্ট্রেস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন। অর্থাৎ প্রপোর্শনাল লিমিটের মধ্যে স্ট্রেস বাড়ার সাথে সাথে স্ট্রেনটাও একই প্রপোর্শনে বাড়তে থাকবে। তো এখানে দেখি স্ট্রেস সিগমা ইকুয়াল টু সিগমা ইজ প্রপোর্শনাল টু অ্যাপসাইলন, মানে স্ট্রেন, স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। একে আমরা কে দিয়ে একটা কনস্ট্যান্ট, অর্থাৎ সিগমা ইকুয়ালস টু কে অ্যাপসাইলন, অর্থাৎ কেটাকে এখানে আমরা বলছি যে কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি। কেটাকে আমরা কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি বলি, অথবা মডুলাস অফ ইলাস্টিসিটিও বলা হয়। এই মডুলাস অফ ইলাস্টিসিটিটা কি, আমরা যদি এখানে একটা স্লোপ আঁকি, এই যে স্ট্রেস স্ট্রেন এর এই লিনিয়ার অংশটা থেকে যে স্লোপটা পাবো সেই স্লোপের মানটাকে বলা হয় মডুলাস অফ ইলাস্টিসিটি।
তাহলে এখানে আমরা দেখি এখানে কি বলছি, মডুলাস অফ ইলাস্টিসিটি কেটাকে এখন আমরা ইতে প্রকাশ করছি, সিগমা ইকুয়ালস টু ই অ্যাপসাইলন। এখন সিগমার মান কি, ফোর্স ভাগ এরিয়া, এবং অ্যাপসাইলনের মান কি, ইউনিট ডিফরমেশন, অর্থাৎ চেঞ্জ কতটুকু লেন্থে চেঞ্জ হলো ডিভাইডেড বাই টোটাল লেন্থ। তাহলে এখান থেকে আমরা ডেলের মান অর্থাৎ কতটুকু ডিফরমেশন হবে, কতটুকু লেন্থের চেঞ্জ হচ্ছে, সেটা আমরা কিভাবে বের করতে পারি, ডেলের মান সরাসরি পিএল বাই এই। এরপর আসি ইলাস্টিক লিমিট কি। ইলাস্টিক লিমিট হচ্ছে যে লিমিট পর্যন্ত বস্তুটা কি করতে পারবে, তার পূর্বের একটা লিমিট পর্যন্ত বস্তুটাকে আমি যদি ফোর্স অ্যাপ্লাই করি, একটা লিমিট পর্যন্ত গিয়ে যে বস্তুটা যদি ফোর্স আমি ইলাস্টিসিটি মানে কি, যে বস্তুটাকে আমি যদি ফোর্স অ্যাপ্লাই করি, ফোর্সটা ছেড়ে দিলে ফোর্সটা যদি আমি ফোর্সটা অ্যাপ্লাই করা বন্ধ করি তাহলে বস্তুটা আগের অবস্থায় ফিরে আসতে পারবে। তাহলে ইলাস্টিক লিমিট হচ্ছে সেই লিমিট পর্যন্ত যার পরে গিয়ে বস্তুটা তার আগের শেপে আর ফিরে আসতে পারবে না, তাহলে সে বস্তুটা পার্মানেন্ট সেট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে এই যে ও থেকে পি পর্যন্ত, এই যে ই পয়েন্টটা, এই পর্যন্ত গিয়ে বস্তুটা কি, আমি যত ফোর্সটা যদি আমি এখন দিয়ে বন্ধ করে দিই, অ্যাপ্লাইড ফোর্স যদি আর না দেয়, তাহলে বস্তুটা তার আগের অবস্থায় ফিরে আসতে পারবে, এরপরে গিয়ে আর বস্তুটা তার আগের অবস্থায় ফিরে যেতে পারবে না। ইলাস্টিক অ্যান্ড প্লাস্টিক রেঞ্জ কাকে বলে, ইলাস্টিক রেঞ্জ হচ্ছে, তাহলে ইলাস্টিক রেঞ্জ কি, যে রেঞ্জ পর্যন্ত যদি আমি ফোর্সটা অ্যাপ্লাই করা বন্ধ করে দেই, তাহলে সেই রেঞ্জের মধ্যে যদি বস্তুটা থাকে ইলাস্টিক রেঞ্জের মধ্যে, তাহলে বস্তুটা আগের অবস্থায় ফিরে যেতে পারবে। আর প্লাস্টিক রেঞ্জ কি, যে রেঞ্জে গিয়ে বস্তুটা আর আগের অবস্থায় ফিরে আসতে পারবে না। এখানে পি টু আর অর্থাৎ এই প্রপোর্শনাল লিমিট থেকে পি টু, ও থেকে পি টুকু বলছি আমরা ইলাস্টিক লিমিট, এর পরে গিয়ে বস্তুটা আর আগের অবস্থায় ফিরে আসবে না, এরপরে বস্তুটা আস্তে আস্তে তার শেপের চেঞ্জ হতে থাকবে। এবার হচ্ছে ইয়েল্ড পয়েন্ট। আমি বললাম না একটা পয়েন্টে গিয়ে, এই যে দেখেন একটা পয়েন্টে গিয়ে বস্তুটা কি হবে, স্ট্রেন বাড়বে, স্ট্রেস বাড়বে না কিন্তু স্ট্রেন বাড়ছে। এই যে যে পয়েন্টটা থেকে বস্তুটা স্ট্রেস বাড়ছে না কিন্তু স্ট্রেন বাড়ছে, সেই পয়েন্টটাকে বলা হচ্ছে ইয়েল্ড পয়েন্ট। তো ইয়েল্ড পয়েন্টের দুইটা পয়েন্ট আছে, দেখেন যে পয়েন্ট থেকে শুরু হয়, যে এই পয়েন্টে গিয়ে কি স্ট্রেস নেওয়া বন্ধ হয়ে যায়, বস্তুটা আর ফোর্স নিচ্ছে না এই পয়েন্টে এসে, কিন্তু বস্তুটা লেন্থের চেঞ্জ হচ্ছে, এটাকে বলে লোয়ার ইয়েল্ড পয়েন্ট। এই বি পয়েন্টটাকে বলছি লোয়ার ইয়েল্ড পয়েন্ট, আর সি পয়েন্টটাকে বলছি আপার ইয়েল্ড পয়েন্ট। এরপর আসি আলটিমেট স্ট্রেস। আলটিমেট স্ট্রেন্থ কি, বস্তু যতটুকু স্ট্রেস নিতে পারে, হাইয়েস্ট যতটুকু স্ট্রেস নিতে পারে, হাইয়েস্ট স্ট্রেস কতটুকু, যতটুকু হাইয়েস্ট ফোর্স নিতে পারে, এই যে এই পয়েন্টে বস্তুর আলটিমেট স্ট্রেংথ, অর্থাৎ এর থেকে বেশি যখন আমি ফোর্স দিব তখন বস্তুটার কিন্তু আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, স্ট্রেস কমে যাচ্ছে, স্ট্রেস আর নিতে পারছে না, বস্তুটা ভেঙে যাচ্ছে, অর্থাৎ এই মুহূর্তে বস্তুটা আস্তে আস্তে তার লেন্থে চেঞ্জ হচ্ছে এবং বস্তুটা ভেঙে যাওয়ার পর্যায়ে চলে আসছে। ইয়েল্ড স্ট্রেংথ কাকে বলে, ইয়েল্ড স্ট্রেংথ হচ্ছে যে এই যে পয়েন্টে অ্যাট হুইচ মেটাল অর অ্যালয় শোস সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ প্লাস্টিক ডিফরমেশন, অর্থাৎ এই যে এই পয়েন্টটা, এই যে স্ট্রেংথ, যে স্ট্রেংথে বস্তুটার সিগনিফিক্যান্ট স্ট্রেন মানে ডিফরমেশনটা সিগনিফিক্যান্ট ডিফরমেশন হচ্ছে, সেটাকে আমরা বলছি তার ইয়েল্ড স্ট্রেংথ। এই ইয়েল্ড স্ট্রেংথ আমরা কিভাবে পেতে পারি, 0.2% অফসেট, অর্থাৎ আমার যে লিনিয়ার যে ইলাস্টিক রেঞ্জটা ছিল, আমার যে লিনিয়ার যে গ্রাফের যে লিনিয়ার পোর্শনটা ছিল, তার সাপেক্ষে আমি 0.2%-এ গিয়ে, অর্থাৎ 0.002 পয়েন্টে গিয়ে, এখান থেকে জিরো থেকে আমরা কার্ভটা শুরু করি, তো ওইখান থেকে 0.002 পয়েন্টে গিয়ে আমরা একটা অফসেট আঁকবো, এই লিনিয়ারের সমান্তরালে একটা অফসেট আঁকবো, একটা লাইন আঁকবো, ওই লাইনটা গ্রাফের যে পয়েন্টকে ছেদ করবে সেটাই হচ্ছে আমার ইয়েল্ড স্ট্রেংথের পয়েন্ট, সেটাই হচ্ছে আমার বস্তুর ইয়েল্ড স্ট্রেংথ। ঠিক আছে, তো এরপর আসি রাপচার স্ট্রেংথ কাকে বলে। রাপচার স্ট্রেংথ হচ্ছে সেই স্ট্রেসটা যেখানে বস্তুটা ফেল করে, রাপচার স্ট্রেংথ হচ্ছে বস্তুর সেই স্ট্রেস যেখানে বস্তুটা ফেল করে, অর্থাৎ এই যে দেখেন বস্তুটা আস্তে আস্তে লোড আর নিতে পারছে না, সে আস্তে আস্তে ফেল করলো, এই যে ফেল করলো যে পয়েন্টে, সেটাকে বলা হচ্ছে রাপচার স্ট্রেংথ। নেক্সট আসি ন্যাকিং। ন্যাকিংটা কি, ন্যাকিংটা হচ্ছে এই যে আমি বললাম যে
For structural steel, it is somewhat lower than ultimate strength because the rupture strength is computed by dividing the rupture load by the cross sectional area. অর্থাৎ নেকিংটা হচ্ছে আমার এই বস্তুটাকে আমি ফোর্স বরাবর টানছি, দুই দিকে ফোর্স দিয়ে টানছি, টেনশিয়াল লোড দিয়ে টানছি, এমন সময় দেখা যাবে যে আলটিমেট স্ট্রেংথের পরে বস্তুর এখানে কি লেন্থের চেঞ্জ হয়ে বস্তুটা আস্তে আস্তে এই বরাবর কি ভেঙে যাবে। এই যে যে বরাবর বস্তুটা লেন্থের চেঞ্জ হচ্ছে, বস্তুটা ভেঙে যাচ্ছে, এইটাকেই বলা হয় হচ্ছে ন্যাকিং। যে আলটিমেট স্ট্রেংথের পরে বস্তুটা লোড নিতে পারছে কিন্তু আস্তে আস্তে এর কি হয়ে যাচ্ছে, লোড স্ট্রেস নিয়ে ক্ষমতাটা কমে যাচ্ছে। এই যে যে পয়েন্টে যেখানে এই যে পয়েন্টটা, এটাকে বলা হয় হচ্ছে ন্যাকিং পয়েন্ট বা ন্যাকিং। ঠিক আছে, এরপরে আসি মডুলাস অফ রেজিলেন্স। মডুলাস অফ রেজিলেন্স কি, এই যে ও থেকে পিতে যেতে, এই গ্রাফের ও থেকে পিতে যেতে বস্তু যে পরিমাণ কাজ করা লাগছে, বস্তুর মধ্যে যে পরিমাণ কাজ হচ্ছে, সেটাকে বলছি আমরা মডুলাস অফ রেজিলেন্স। ঠিক আছে, তো মডুলাস অফ রেজিলেন্স কি, মডুলাস অফ রেজিলেন্স ইজ দ্য ওয়ার্ক ডান অন আ ইউনিট ভলিউম অফ ম্যাটেরিয়াল অ্যাজ দ্য ফোর্স ইজ গ্র্যাজুয়ালি ইনক্রিজ ফ্রম ও টু পি। অর্থাৎ ও থেকে পিতে যেতে ইউনিট ভলিউম অফ ম্যাটেরিয়ালে যে পরিমাণ কাজ করা লাগছে সেটাকে বলছে মডুলাস অফ রেজিলেন্স। রেজিলেন্সটা কি, রেজিলেন্স অফ দ্য ম্যাটেরিয়াল ইজ its ability to absorb energy without creating a permanent distortion। অর্থাৎ রেজিলেন্সটা বলতে আমরা কি বুঝছি, আমরা বস্তুর সেই অ্যাবিলিটিটাকে বুঝছি, বস্তুর সেই অ্যাবিলিটি যেটা কি হয় বস্তুটি পার্মানেন্ট সেটে যাওয়ার আগ পর্যন্ত যতটুকু এনার্জি অ্যাবজর্ব করতে পারে। পার্মানেন্ট সেটে যাওয়ার আগ পর্যন্ত মানে আমার পার্মানেন্ট সেট হতে রক্ষা করার জন্য বস্তুটা যতটুকু কাজ করে থাকে, যে অ্যাবিলিটিটা থাকে পার্মানেন্ট সেটে যাওয়ার আগ পর্যন্ত, সেটাকে বলছি আমরা মডুলাস অফ রেজিলেন্স। যে পার্মানেন্ট সেট হতে এটাকে রক্ষা করার জন্য বস্তুটার যে অ্যাবিলিটিটা। এবার আসি মডুলাস অফ টাফনেস। মডুলাস অফ টাফনেস হচ্ছে বস্তুটা ভেঙে যাওয়া শুরু থেকে, ফোর্স অ্যাপ্লাই থেকে শুরু করে বস্তুটা ভেঙে যাওয়ার আগ পর্যন্ত বস্তুর মধ্যে যে ইউনিট ভলিউমে যে কাজটা হয়ে থাকে সেটাকে বলছি মডুলাস অফ টাফনেস। যে বস্তুটা ও থেকে আরে যেতে যতটুকু কাজ করে তাকে বলছে মডুলাস অফ টাফনেস। অর্থাৎ স্ট্রেস স্ট্রেন গ্রাফের দেখেন শুরু থেকে শেষ করে একদম আর পয়েন্ট, অর্থাৎ শেষ পর্যন্ত ভেঙে যাওয়ার আগ পর্যন্ত, ভেঙে যাওয়া পর্যন্ত যে কাজটা করে থাকে বস্তুর মধ্যে সেটাকে বলছি মডুলাস অফ টাফনেস। টাফনেসটা কি, যে বস্তু যত এটার অ্যাবিলিটি যতটুকু ভেঙে যাওয়ার আগ পর্যন্ত যতটুকু রেজিস্ট করতে পারে, বস্তুটা যতটুকু ফোর্স রেজিস্ট করতে পারে সেটাকে বলছি আমরা বস্তুটার টাফনেস। এবার আসে ওয়ার্কিং স্ট্রেস কি। ওয়ার্কিং স্ট্রেস হচ্ছে বস্তুটা যতটুকু অ্যাকচুয়ালি বস্তুটা যতটুকু স্ট্রেস নিতে পারে, বস্তুটা ভাঙার আগ পর্যন্ত যতটুকু স্ট্রেস নিতে পারে সেটাকে বলছি আমরা ওয়ার্কিং স্ট্রেস। আর অ্যালাউয়েবল স্ট্রেসটা কি, একটা সেফ স্ট্রেস, মানে আমরা বস্তুটাকে বলি এই সেফ একটা যে এই একটা সেফ একটা ভ্যালু বের করি, যে এই ভ্যালুর পরে এই অ্যালাউয়েবল স্ট্রেসটা হচ্ছে এই ভ্যালুর পরে দ্য মিনিমাম ম্যাক্সিমাম সেফ স্ট্রেস দ্যাট আ ম্যাটেরিয়াল ক্যান ক্যারি ইজ টার্মড। অর্থাৎ যেটুকু সেফ স্ট্রেস একটা ম্যাটেরিয়াল ক্যারি করতে পারে এর কোনো প্রকার আকৃতি চেঞ্জ না করে। ঠিক আছে, কোনো প্রকার আকৃতি চেঞ্জ না করে বস্তুটা যতটুকু স্ট্রেস ক্যারি করতে পারে তাকে বলছে অ্যালাউয়েবল স্ট্রেস। আর ওয়ার্কিং স্ট্রেস কি, যতটুকু অ্যাকচুয়ালি স্ট্রেস ক্যারি করতে পারে, অর্থাৎ ভেঙে যাওয়ার আগ পর্যন্ত রাপচার পয়েন্ট পর্যন্ত যতটুকু স্ট্রেস ক্যারি করতে পারে সেটাকে বলছে ওয়ার্কিং স্ট্রেস। ঠিক আছে, the allowable stress should be limited to values not exceeding the proportional limit। তার মানে কি, আমরা allowable stress কাকে বলছি, যে স্ট্রেস পর্যন্ত বস্তুটার শেপের কোনো চেঞ্জ না করে যতটুকু স্ট্রেস বস্তু নিতে পারে সেটাকে বলছি allowable stress। ঠিক আছে, আর ফ্যাক্টর অফ সেফটি কাকে বলে, ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে আমার আলটিমেট স্ট্রেংথ ডিভাইডেড বাই allowable স্ট্রেংথ। এটা হচ্ছে আলটিমেট স্ট্রেংথ আর অ্যালাউয়েবল স্ট্রেংথের মধ্যে যে রেশিওটা থাকে সেটাকে আমরা বলি ফ্যাক্টর অফ সেফটি। আজকের লেকচার এই পর্যন্তই, ধন্যবাদ।